আর কেউ কেউ কি পরিচিত আছেন এটা নিয়ে, এটার সাথে নিয়ে? আমি একেবারে বেসিক থেকে বলতেছি, আর যদি অন্য ক্লাসগুলো যদি না বুঝো থাকেন অন্তত বাদ দেন, আজকের ক্লাসগুলো যাতে কি আজকে থেকে ক্লাসগুলো যাতে কোনোভাবে কি ইয়া না করেন, প্রিপারেশনটা যখন যা করাবো সেটা যাতে করে ফেলেন আর কি। আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা, এটা যদি আমি বাংলায় একটু করে বলি, আমাদের পদার্থ মূলত তৈরি হয় কিভাবে? অনেকগুলো ক্ষুদ্র কি পরমাণু সংখ্যা নিয়ে। এই পরমাণুগুলো কি করে, পরমাণুগুলোর কেন্দ্রে একটা কি নিউক্লিয়াস থাকে, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, এবং এটার চারপাশে কি ইলেকট্রন আমার কি ঘুরতে থাকে। এই যেখানে যে প্রোটনটা আছে সেই প্রোটনের সমপরিমাণ ইলেকট্রন যখন কি এর চারপাশে চক্রাকারে ঘুরতে থাকে, ওই জন্মটাকে আমরা নর্মালি চার্জ বলি। ঠিক আছে, আপনারা এখানে এটা আসবে না, তারপরে বাংলাটা মনে রাখেন। নর্মালি পদার্থ কি ক্ষুদ্রতম অণু বা পরমাণু নিয়ে গঠিত। ওই পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের কি আমার কি থাকে প্রোটন এবং নিউট্রন, এবং ওই নিউক্লিয়াসের চারপাশে পরমাণুর সমান সংখ্যক ইলেকট্রন যখন চারপাশে ঘুরতে থাকে, ওই জন্মটাকে আমরা নর্মালি চার্জ বলি। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে চার্জটা আমরা বলতে পারতেছি কি জিনিস, এটা কি নর্মালি পদার্থের অণু বা পরমাণু নিয়ে গঠিত যে কোনো পদার্থ, ওই পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের কি ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। এই নিউক্লিয়াসের চারপাশে প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন যখন চারপাশে ঘুরতে থাকে, ওই ধর্মটাকে আমরা কি বাংলা ভাষাতে কি চার্জ বলি, আর ইংরেজিতে সেম। তাহলে এটা পারা যাবে চার্জ কি জিনিস, এটা পরীক্ষা আসবে না, কিন্তু আমার পরবর্তী টপিকের সাথে এটার কিছুটা রিলেটেড আছে এই জন্য। তাহলে পারবেন এটা। এখন এখানে যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, চার্জের এককটা কি কুলম্ব। আমরা পুরো ভাষায় যদি বলি, এটার এককটা হলো চার্জের কি ইউনিট হলো কুলম্ব, যেটাকে আমরা সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করি। যখন কোনো চার্জ দিয়া থাকবে আমাদের, তখন এটা কি একটা মান দিয়া থাকবে, সাপোজ কি 20 কি কুলম্ব। এই কুলম্ব এইভাবে যখন উল্লেখ থাকবে, তখন বুঝবেন এটা কি চার্জের মান। হয়তো কথাটা কিউট দিয়ে কি চার্জের এই প্রতীকটা দিয়া না থাকতেও পারে, থাকতেও পারে, কিন্তু এককটা দিয়ে যখন আমরা এককটা দেখবো, তখন এটাকে কি কুলম্ব ধরে নিব, চার্জের একক। এটা ওই মানটাকে আমরা চার্জ ধরে নিব, একক দিয়ে বুঝবো এই মানটা কি আসলে। যদি কি চার্জের এই কি ইয়ার কি ইউনিট কি একটা ইউনিট হলো কুলম্ব। ঠিক আছে, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এরপরে এই চার্জটাকে আমরা নর্মালি কিউ অথবা ছোট হাতের কিউ দ্বারা প্রকাশ করি। এটা প্রতীক হলো কিউ, অথবা বড় হাতের কিউ অথবা স্মল কিউ। এখন তাহলে আমরা দুইটা পারবো তো। এটা কি আমরা এটার একক হলো ইউনিট হলো কুলম্ব, আর প্রতীক হলো কিউ অথবা এই কিউ, ছোট হাতের কিউ অথবা বড় হাতের কিউ। এটা একটা স্কলার প্রোডাক্ট, এটার কোনো মান আছে বা দিক নেই। চার্জের কি মান আছে কিন্তু দিক নেই। এর বাইরে আরো কিছু বৈশিষ্ট্য আছে। সমধর্মী চার্জ গুলোকে আমরা কি করি, একটা আরেকটাকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী গুলোকে একটা আরেকটাকে কি আকর্ষণ করে। দুইটা চার্জ যখন একত্রে হবে, যদি এটা সমধর্মী হয়, দুইটাই পজিটিভ হয়, তাহলে কি করবে, দুইটাকে কি একটা আরেকটাকে বিকর্ষণ, আর দুইটা নেগেটিভ হলে একটাও একটা একটাকে কি বিকর্ষণ করবে। আর যদি বিপরীতধর্মী হয়, একটা প্লাস একটা মাইনাস, তখন দুইটাকে কি
দুইটা চার্জ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম, চার্জ কাকে বলে সেটা দেখলাম একদম নিজের ভাষায়। এবং এছাড়া SI একক হলো কুলম্ব, আর এটা প্রতীক হলো কিউ। সমধর্মী হলে কি করে, বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী হলে আকর্ষণ করে। এর বাইরে এটা একটা স্কেলার প্রোডাক্ট, একটা স্কেলার প্রপার্টি, যেটা কি শুধুমাত্র মান আছে, দিক নেই। এবং এটা হলো একটা ইন্টেন্সিক প্রপার্টি অফ ম্যাটার। এটা একটা ইন্টেন্সিক প্রপার্টি। ইন্টেন্সিক মূলত বিষয়টা কি, কেউ কি বলতে পারবেন? ইন্টেন্সিক ভাই কি বলছেন? ইন্টেন্সিক, এটা একটা ইন্টেন্সিক প্রপার্টি বলে। ইন্টেন্সিক মানে দীপন্তি তীব্রতা আর কি, আলোর তীব্রতা। এটা তো তীব্রতা বলে, তীব্রতা বোঝায় ইন্টেন্স। ইন্টেন্সিটি হলো তীব্রতা, ইন্টেন্সিটি তীব্রতা, এটা ইন্টেন্সিভ। আচ্ছা, নরমালি আমরা ইয়াতে এটা হলো একটা ফান্ডামেন্টাল একক, ফান্ডামেন্টাল মান, যাকে বাংলা অন্য কিছু আর পাওয়া যাবে না। ইন্টেন্সিভ মূলত আমরা কি বুঝি, এটা একটা ফান্ডামেন্টাল। যেমন আমি দূরত্বের কি দৈর্ঘ্য, টাইম এবং কি বর, এগুলো হলো ইন্টেন্সিভ প্রপার্টি, মানে যেগুলোকে আর ভাঙা যাবে না। আচ্ছা, এমনি মৌলিক এককে ইন্টেন্সিক বলতেছেন? রাইট রাইট, মৌলিক একক, এটা মানে একটা মৌলিক মান যেটাকে আর ভাঙা যাবে না। এটাকে দিয়ে আমি অন্য মানকে কি আইডেন্টিফাই করতে পারবো, অন্য মানকে কি নিয়ে কাজ করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? যেমন আমরা কি দূরত্বের একক এল ধরি, বরের একক মাস ধরি, বরের মান মাস ধরি, এবং কি টাইমের একক টি। এগুলো হলো আমার কি ফান্ডামেন্টাল মান। ঠিক আছে? যখন কোনো ফান্ডামেন্টাল মান থাকে, এটাকে আমরা ইন্ট্রিনসিক প্রপার্টি বলি। এটা একটা মৌলিক মান, তাকে আর ভাঙা যাচ্ছে না। ঠিক আছে? তাহলে এখন এটা নিয়ে কনফিউশন ক্লিয়ার? এটা ইন্ট্রিনসিক প্রপার্টি, স্কেলার প্রপার্টি, এটা ইউনিট হলো কুলম্ব, আপনার এটা কি প্রতীক হলো কিউ, আর সমধর্মী হলে বিকর্ষণ করে, বিপরীতধর্মী হলে আকর্ষণ করে। এই চার্জ থেকে আমার এর বাইরে আর কোনো বেসিক আপাতত দরকার নাই। আর সংখ্যাটা যদি বলি, পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের চারপাশে প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন যখন অনবরত ঘুরতে থাকে, পদার্থের ওই ধর্মকে আমরা চার্জ বলি। এই অংশটা কি সবার ক্লিয়ার? টপিকগুলা আমি এগুলা বেসিকের জন্য বলতে আমার এগুলা প্রশ্নে আসবে না, কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আমাদের সামনের প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে। সামনে যে টপিকটা করবো এটা হয়তো কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে বিষয়টা আমি সামনে আগে পারতেছি। আচ্ছা, তাহলে এই টপিক স্টাফ নিয়ে আমাদের আর কোনো সময় কাজে লাগবে, এটা নিয়ে আর আলোচনা হবে। আচ্ছা, এরপর যদি বলি, আমরা তো ইলেকট্রিক ফিল্ড জানি। ইলেকট্রিক ফিল্ড মূলত কি ছিল? কোন একটা কি চার্জের নিকট, আমি ইলেকট্রিক ফিল্ডটা যাদের ক্লিয়ার না তাদের জন্য আরেকবার বলতেছি, একটু ক্লিয়ার করে নেন। অনেকের ক্লিয়ার আছে, অনেকে যাদের ক্লিয়ার নাই, আরেকবার বলতেছি, একটু নিজের মতো করে দেখে নিয়ে না। এটা কোন একটা চার্জিত কি চার্জের নিকট বা চার্জিত বস্তুর নিকট অন্য একটা যদি চার্জ আমি যদি আনি, তখন এই বস্তুটাকে কি এই বস্তুটা বিকর্ষণ করবে বা আকর্ষণ করবে। যদি নেগেটিভ হয়তো আকর্ষণ করতো, বা পজিটিভ হলে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে কি কোনো চার্জিত বস্তুর নিকটে অপর একটি চার্জ বা চার্জিত বস্তু যদি আনলে, এটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে ওই চার্জিত বস্তুটা। একটা চার্জের নিকট বা চার্জিত বস্তুর নিকট আর একটা চার্জ অথবা চার্জিত বস্তু যদি আমি আনি, তাহলে এই চার্জ দ্বারা এটাকে কি করবে, বিকর্ষণ করবে অথবা আকর্ষণ করবে। এটাকে বলে কোনো চার্জিত বস্তুর আশেপাশে যখন কোনো এলাকা জুড়ে এই প্রভাবটা যখন বিস্তার করবে,
এই প্রভাব বিস্তারটাকে আমরা কি বলি, তড়িৎ ক্ষেত্র বলি, ওই এরিয়া থাকে। তাহলে এই টোটাল কি একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে কি এই বলটা অনুভব করবে এখানে, ঠিক আছে। এই নির্দিষ্ট একটা চার্জিত বস্তুর নিকট আর একটা চার্জিত বস্তু আনলে একটা কি আকর্ষণ বা বিকর্ষণ একটা বল অনুভব করে। চার্জিত বস্তুর চারপাশে যে এরিয়া জুড়ে এই প্রভাবটা বিস্তার থাকে, ওই বিস্তারটাকে ওই এরিয়াটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলি। ক্লিয়ার? আপনাদের রেসপন্স তো নাই, মানে হয়তো আমি অন্ধ অবস্থা চলাফেরা করতেছি, এরকম একটা অবস্থা। ভাইয়া আমার মনে হয় সবাই বুঝছে, নাহলে কথা বলতো। আচ্ছা, বুঝলে তো ভালো। আচ্ছা, তাহলে এখানে আমি একেবারে সহজ ভাষায় বাংলা ভাষায় বললাম, আমি এখানে বইয়ের বা শীতের বা কোনো দিকে যাই নাই আর কি। তো নিজের মতো করে দেখেন, আর বইয়ে যেটা আছে সেটা, এইটা যদি বুঝেন আপনি ইংলিশ একটা নিজের মতো করে বলতে পারবেন, বা 19-20 যদি সমস্যা সেটাও বুঝতে পারবেন যদি আপনি মূল বিষয়টা বুঝেন। এরপর গেলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটা আমাদের এই ইলেকট্রিক ফিল্ড নিয়ে কুলম্বর ফর্মুলা দিয়ে একটা চার্জের নিকট বা একটা রশির কারণে বা একটা তারের কারণে একটা গোলক রিংয়ের কারণে কোন একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমাদের অনেক সময় বের করতে বলে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড এটা আমাদের একটু ভালো করে ক্লিয়ার করতে হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কেউ কি বলতে পারবেন? আমি আগে কিন্তু একবার পড়াইছি। ভাই পজিটিভ চার্জগুলো বাইরে থেকে যাবে এবং নেগেটিভ চার্জগুলো ভিতরের দিকে আকর্ষণ করবে। ভাই আমি তো আগের ক্লাস পাই নাই, আমি বুঝি নাই জিনিসটা কি হলো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, জিনিসটা কি ভাইয়া? আর কেউ আছেন? রিপিট করে দাও। আচ্ছা, এখানে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড কাকে বলে সেটা যদি আমরা পারি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা পাবো। নরমালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি, তড়িৎ ক্ষেত্রের কোন একটা তড়িৎ কি একটা পজিটিভ চার্জ, এটা হলো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ড যখন কোন একটা চার্জ যখন আমি এখানে আনবো, কোন একটা চার্জ আনলাম, তাহলে এই চার্জটা কি করবে, এটাকে কি কোন বিন্দু থেকে একটা আনলে যে বল অনুভব করবে, এই চার্জটা পজিটিভ বা নেগেটিভ যে চার্জ আমি এইটার কারণে এটা যে বলটা অনুভব করবে তাকে ওই ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলে। ওই ক্ষেত্রের জন্য এটাকে কি যে বলটা অনুভব করে ওই বলটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলি আমরা। আর বাংলায় যদি বলি ইলেকট্রিক সাবল্যের মান বলে এটাকে, বা তীক্ষ্ণতা বা সবলতা বাংলায় যদি বলি আর কি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা তীব্রতা, ইলেকট্রিক ক্ষেত্রের সাবল্য অথবা কি সবলতা বলে এটাকে। তাহলে কোন একটা ইলেকট্রিক ফিল্ডে যখন কোন একটা কি চার্জ আমরা আনবো, ওই চার্জটা যেটা আনবো সেটা এই ফিল্ডের জন্য, এই চার্জের জন্য যেই বলটা অনুভব করবে, যেই কি তীক্ষ্ণতাটা অনুভব করবে, ওইটাকে কি ওই ক্ষেত্রের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলি। এটা নরমালি কি আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে নরমালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড একই জিনিস অনেক ক্ষেত্রে এখন বর্তমানে আছে। এটা আগের হিসাবে দুটি আলাদা। ওটা কি ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি ছিল, একটা আরেকটার সাথে কি কম্পেয়ার করবে। আর এখানে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা হলো যাকে আনবো ওই চার্জটা যে বল অনুভব করবে, ওই বলটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলি। মোট কথা হচ্ছে এটা মানে কি দুইটা বলের আকর্ষণ বল অথবা বিকর্ষণ মানের বল যেটা আছে ওইটা আর কি। পড়ছিলাম মানে Q1 Q2/d স্কয়ার সূত্র, এটা না ভাইয়া? না, একটু আসতেছি আমি। তাহলে কি এখানে বিষয়টা মাথায় রাখবেন, যে চার্জটা আমি আনবো, মানে এই ক্ষেত্রের মধ্যে যে নতুন একটা চার্জ আনবো, ওই চার্জটা যে বল অনুভব করবে,
শুধুমাত্র এটা, যে বল অনুভব করবে ওই বলটাই হলো কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এবং এইটার ফর্মুলা যদি আমি বলি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু ফোর্স বাই চার্জ। টোটাল বলটা যখন কি চার্জ দিয়ে ভাগ করে দিব তখন কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো আমরা, E ইকুয়াল টু F বাই কিউ। কিউ হলো এই চার্জের পরিমাণ আর F হলো টোটাল ফোর্সের পরিমাণ। টোটাল ফোর্সকে যখন চার্জ দিয়ে ভাগ করে দিব যে মানটা পাবো সেটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলে। এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে আমরা এইভাবে বলি ফ্লাক্স বাই এরিয়া। প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ বা ফ্লাক্স অতিক্রম করবে, যে পরিমাণ চার্জ অতিক্রম করবে বা যে পরিমাণ বল অতিক্রম করবে ওটাকে আমরা কি বলি ফ্লাক্স বলি। ফ্লাক্স কি? ফ্লাক্স মূলত কি কোন নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে আর এইভাবে যে চার্জটা পাস করবে ওইটাকে আমরা কি ফ্লাক্স বলি। এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হলো কি ফোর্স বাই চার্জ আর একটা হলো ইকুয়াল টু কি ফ্লাক্স বাই। এখন মুখস্থ রাখতে হবে বা যেটা শিখতে হবে এটা হলো কি এই দুইটা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের সমানের ক্ষেত্রে অহরহ ইউজ হবে। আমি এই জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আরেকবার বলছি, নাহলে আমার বলার দরকার ছিল না, যেহেতু আমার দরকার হবে এই জন্য আমি আবার বললাম। তাহলে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু ফোর্স বাই চার্জ একটা ফর্মুলা, অথবা মাস বাই এরিয়া। ক্লিয়ার বিষয়টা? এখন যদি এটার এককটা যদি বলি, আমি এখান থেকে যদি লিখি চার্জের একক কি, বলের একক কি? চার্জের একক কুলম্ব। চার্জের একক বলের একক হলো নিউটন, চার্জের একক কি কুলম্ব। তাহলে এন সি ইনভার্স 1 না, নিউটন কুলম্ব ইনভার্স 1। এটা হলো আমার কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একক। ঠিক আছে? তাহলে সেটা হলো E ইকুয়াল টু, আমরা দুইটা ফর্মুলা জানি, ফোর্স বাই চার্জ অথবা ফ্লাক্স ডিভাইড বাই এরিয়া। এখন যদি আমি কোনো সময় ফ্লাক্সের মান বের করি তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু এরিয়া না, এভাবে লিখতে পারবো না? অথবা কি ফোর্স যদি বের করি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু কিউ, এই দুইটা ফর্মুলা আমরা লিখতে পারবো না? ফোর্স ইকুয়াল টু কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু চার্জ অথবা কি ফ্লাক্স ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু এরিয়া। এখন এই ফর্মুলাগুলো আমাদের কিন্তু কাজে দিবে, সুতরাং এখান থেকে আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাগুলাই। আর মনে রাখতে না পারলে পড়া গিয়ে আপনারা সমস্যায় পড়বেন। পড়া ভালো লাগে না ভাই, আমি তো আচ্ছা, ক্লিয়ার বিষয়টা? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি গেল। এরপর আমার আছে ইলেকট্রিক লাইন বা অফ ফোর্স, এগুলো তো পারবেন ওই যে ডিরেকশন আমরা ইলেকট্রিক পার লাইন, এগুলো তো আমার পড়া দেখুন। আমি এখন কুলম্বের ফর্মুলায় আসি, তাহলে এটা আমার সবথেকে বেশি কাজ দিবে। এগুলো করে লিখতে পারেন তাহলে। আচ্ছা, তাহলে আমার কুলম্ব ফর্মুলা, এখানে আমার এটা একবার আসছে। ফর্মুলাটা কি মূলত কুলম্ব ল।
কুলম লটা মূলত হলো আমার দুইটা ফর্মুলার মানে দুইটা ইকুয়েশনের একটা। আমি দুইটা চার্জকে যখন একটা নির্দিষ্ট দূরত্বে রাখবো, এটা একটা চার্জ আমার, এটা একটা চার্জ, এটা Q1, এটা Q2। তাহলে এই দুইটা চার্জ যখন আমি একটা নির্দিষ্ট দূরত্বে রাখবো, তখন এই রিলেশনটা কি কুলম বলতেছে কি এই দুইটা চার্জের মধ্যে যে বলটা অনুভব হবে সেই বলটা হলো কি প্রবাহটুকু ওই দুইটা চার্জের গুণফল। কুলম দুইটা জিনিস বলতে এখানে কি এই দুইটা বলের গুণফলটা হবে কি এই দুইটা চার্জের গুণফল হবে এই দুইটা বলের মধ্যে কি আকর্ষণ বা বিকর্ষণ বলের সমানুপাতিক। তাহলে ফোর্সটা হলো কি এই দুইটা চার্জ পরস্পর আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা আছে সেটা প্রপোর্শনাল টু কি প্রোডাক্ট অফ চার্জ। এই দুইটা চার্জের যে গুণফল সেটা হবে কি প্রপোর্শনাল টু কি ফোর্স একটা। এটা হলো আমার 1 নাম্বার। 2 নাম্বার আবার সেম কুলম ল আরেকটা কথা বলতে কি এবং এইটার মানটা ডিপেন্ড করবে যদি কি এই ডিসটেন্সের মান যখন বেড়ে যাবে তখন ফোর্সের মান কমে যাবে, আর ফোর্সের মান বাড়লে ডিসটেন্সের মান কমে যাবে। ব্যস্তানুপাতিক দূরত্বের সাথে কি ফোর্সের মানটা হবে কি ব্যস্তানুপাতিক। 1 নাম্বার বলতে কি এই দুইটা চার্জের গুণফল হবে, দুইটা চার্জের সমানুপাতিক হবে কি ফোর্সের মান। এবং আরেকটা কথা বলতে কি ফোর্স প্রপোর্শনাল টু কি ব্যস্তানুপাতিক 1/r²। মানে দূরত্বের মান বৃদ্ধি যদি পায় আমার কি ফোর্সের মান কমবে, আর দূরত্ব যদি কমে আসে তাহলে ফোর্সের মান বাড়বে ব্যস্তানুপাতিক। আর চার্জের ক্ষেত্রে সমানুপাতিক। এখন এই দুইটা ইকুয়েশনকে যদি আমি একসাথে লিখি প্রপোর্শনাল টু Q1 Q2 r², এই দুইটাকে যদি একসাথে লিখি এটা হলো টোটাল কুলম ল হলো এটা। তাহলে কি চার্জের সাথে কি সমানুপাতিক, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। এটা হলো আমার কুলম ল, যেটা আপনাদের কি শীটে দিয়ে আছে। এখানে দিয়ে আছে কি রকম দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক এটা হলো স্থির শক্তির ক্ষেত্রে the magnitude of electrostatic force of attraction between two point charge। এটা হলো দুইটা কি বিন্দুর চার্জ বলে, এই জন্য কি পয়েন্ট চার্জ বলতে এখানে is directly proportional to the product of the magnitude of charge। এই দুইটা কি চার্জের গুণফলের সহিত আমার কি অ্যাট্রাকশন ফোর্সটা সমানুপাতিক and inversely proportional to the square of the distance between them। এই কথাটাই আপনাদের শীটে দিয়ে আছে, আমি সেটাকে একটু ক্যালকুলেশনে লিখলাম আর কি। আর দুইটাকে যখন একসাথে লিখবো তখন কি Q1 * Q2 / r²। এখন যদি আমি এটাকে তুলে ফেলি F প্রপোর্শনাল টু F যদি সমান তুলে ফেলি একটা কি কনস্ট্যান্ট হবে, এটা Q1 এটা Q2 এটা r²। তাহলে কি F = K * Q1 Q2 / r²। এখন এখানে এই K এর মানটা একটু তাহলে মুখস্থ করতে হবে। এটা যদিও বা K = 1/4 পাই এপসিলন নট। ঠিক আছে, K এর মানটা কি K = K সমানুপাতিক ধ্রুবকের মানটা হলো 1/4 পাই এপসিলন নট। এটা আপনাদের একটু মনে রাখতে হবে আর কি, শূন্য মাধ্যমে কিন্তু এগুলা ইনটু। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে 1/4 পাই এপসিলন নট ইনটু Q1 Q2 r²। এইটাই হলো আমার কুলম ল এর ফর্মুলা। আমি শর্টকাটে করছি যে আপনাদের শীটে একটু কি বড় করে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অর স্পেসিফিক ইন্ডাকট্যান্স ক্যাপাসিটি 1/4 পাই এপসিলন নট এর মান বসাইতে হবে। হ্যাঁ এটার মান বসাইতে হবে, কে এর একটা ভ্যালু আছে না 8.854 কে এর মানটা 1/4 পাই এপসিলন বসাইতে হবে, আবার এপসিলন নট এর একটা মান আছে। হ্যাঁ আমি ওটাই বলতেছিলাম, মানে পুরো মানটা ক্যালকুলেট করে বসাইতে হবে কিনা। আমাকে এখানে যদি ম্যাথ করতে না বলে তাহলে আমি এইভাবে রেখে দিব। ম্যাথের ক্ষেত্রে এপসিলন নট এর মানটা বসাইতে হবে এবং এপসিলন নট এর মানটা মুখস্থ করতে হবে এক প্রকার। হ্যাঁ জি জি, ক্যালকুলেটরে আছে টিকিটে বাইরে হয় যদিও। ক্যালকুলেটর আর পিছনেও দিয়ে থাকে।
কনস্ট্যান্টের মধ্যে আছে। কনস্ট্যান্টের ক্যালকুলেটর ফিটিং একটা চার্ট দিয়ে থাকে কাগজে, এটার মানটা কি আমি যদি লিখে দিব নাকি কোনো? তো বার করছি ভাইয়া, এটা হচ্ছে ইপসিলন নটের মান হচ্ছে 1.256 ইন্টু 10⁻6। 256 ইন্টু 10⁻6। এপসিলন নটের মান নাকি পুরো মানটা? শুধু ইপসিলন নটের। আচ্ছা আচ্ছা, এটা যা থাকে আর কি, এগুলো যা থাকে সেই অনুযায়ী বসাবে আর কি। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে কি, যদি ম্যাথের ক্ষেত্রে না বলে তাহলে এটা দিয়ে থাকবে, এটা দিয়ে দিবা, অঙ্ক মানে যেভাবে আছে সেভাবে রেখে দিবা। আর যদি ম্যাথ করতে বলে তখন আমরা কি এপসিলন নটের মান বা 1/4 পাই এপসিলন নট এই মানটা গুলা বসাই দিবা আর কি। এইটা আমাদের মূলত এরকম বিষয় না, আমাদের মেন বিষয় হলো এটা হলো কুলম্ব লয়ের সমান, এইটা আমাদের পরীক্ষায় আসে আর কি, এটা বেশ কয়েকবার আসে। এইটা করতে হবে আর কি প্রথমত। তাহলে গেল এটা। এরপরে এই কুলম্ব লটা আরেক সময় আরেকভাবে আসে, গসেস ল থেকে কুলম্ব লটা প্রুফ করতে বলে। তো যাদের গসেস ল আইডিয়া আছে, আমি গসেস ল তো করাইছিলাম, গসেস ল থেকে কি কুলম্ব লটা আমাদের প্রুফ করতে হবে। আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, এটা করাবো না, এটা তোমরা তোমাদের বাড়ির কাছে আর কি। আমি তারপরও যেটা বোঝানোর মতো একটা টপিক আছে সেটা আমি একটু করে বলে দিচ্ছি। তাহলে কুলম্ব লটা নির্ধারিত করে নিবেন আর কি, এটা শীটে করা আছে, আমি তো পুরোটা ইকুয়েশন গুলা করাই দিলাম। আচ্ছা, তাহলে এখানে যে আরেকটা প্রশ্ন কি, কুলম্ব ল থেকে আরেকটা প্রশ্ন আসে, গসেস ল থেকে কুলম্ব লটা কি প্রুফ করতে বলে। তাহলে গসেস লটা কি আমরা কি জানি, গসেস ল থেকে একটা কন্ডিশন জানি, ফ্লাক্স ইকুয়াল টু চার্জ ডিভাইড বাই এপসিলন নট অথবা ইন্টিগ্রেশন ই ডিএস। ডিএসটা হলো এরিয়া, ডিএসটা কি আমার এরিয়া। এখন এখান থেকে আমাকে কি ফোর্সের মানটা বের করতে হবে আর কি গসেস ল থেকে। আচ্ছা, যদি আমি এখানে শর্টকাট একটু করে দিই, আমার ইউ ডিভাইড বাই এটা ইলেকট্রিক ফিল্ড না, আচ্ছা ই তো রাখলাম, ডিএস এর জায়গায় হবে 4 পাই আর স্কয়ার, ডিএস এর জায়গায় 4 পাই ইন্টিগ্রেশন চলে যাবে, তখন 4 পাই আর স্কয়ার। এটা ডিএক্স আর কি, ডিএক্স কে ইন্টিগ্রেশন যখন করব তখন ই ইনটু 4 পাই আর স্কয়ার। এটা কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? 4 পাইটা কিভাবে আসলে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে, ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশন করলে বৃহৎ অংশ পাওয়া যায়। তাহলে বৃহৎ অংশ কি, এটা ডিএসটা হলো কি নরমালি আমার একটা কি গোলক তলের, গোলকের বক্রতলের একটা ক্ষুদ্র অংশের এরিয়া ডিএস। ডিএসটা হলো একটা গোলকের বক্রতলের ক্ষুদ্র অংশের এরিয়া হলো ডিএস, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি ডিএস কে কি ইন্টিগ্রেশন করি তাহলে বৃহৎ অংশ পাবো। একটু চিত্রটা একটু বুঝে দেন। আচ্ছা, গসেস লটা কি জিনিস পাইনি তো এটা। গসেস লটা মূলত টোটাল ফ্লাক্স ফ্লো এনি ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দ্য টোটাল ফ্লাক্স। মানে কি কোন একটা ক্লোজ সারফেসের টোটাল কি ফ্লাক্স হবে ইকুয়াল টু, মানে কি ইকুয়াল টু ক্লোজ, একটা ক্লোজ সারফেসের কি চার্জের পরিমাণ, মানে চার্জ ইকুয়াল টু ফ্লাক্স ইকুয়াল হবে একটা ক্লোজ সারফেসের ক্ষেত্রে। এটাই শর্টকাটে গসেস ল হলো এটা, টোটাল একটা ক্লোজ সারফেসের চার্জের ইকুয়াল হবে টোটাল ফ্লাক্সের পরিমাণ, এটাই গসেস ল মূলত। তো ওখান থেকে ফর্মুলা থেকে আমি কি টোটাল ফ্লাক্স আর টোটাল চার্জ এক সমান হবে, এটাই ইকুয়াল হবে, হ্যাঁ একটা ক্লোজ সারফেসের ক্ষেত্রে।
ক্লোজ ক্লোজ সারফেস। সারফেস বলতে এটা একটা ইয়া হবে আর কি, গোলক আকারের হবে আর কি। হ্যাঁ, গ্লোব আকার। এইটা যদি আমি সাপোজ একটা গ্লোব ধরলাম, এখন গ্লোব থেকে না দেখা যাচ্ছে না, এটাকে একটা কি 3 ডাইমেনশন বুঝতে হবে, একটা ক্যাপ্টন, এটা গ্লোব ক্যাপ্টন আসছে, এটা একটা কি বক্রতল, একটা ফুটবল আছে না, ফুটবলের চারপাশের কি এরিয়াটা, আমি যদি একটা ফুটবল চিন্তা করি, ফুটবলটা হলো গোলক, তাহলে ওই ফুটবলে যে উপরের কললেপটা আছে, ওই টোটাল কললেপের কি এরিয়াটা, এটাকে বক্রতলের এরিয়া বলে। তাহলে বক্রতলের এরিয়ার ফর্মুলা হলো 4πr²। গোলকের বক্রতলের এরিয়া ফর্মুলা হলো 4πr²। ঠিক আছে, এই জন্য আমি কি এই dx এর পরিবর্তে 4πr² সরাসরি লিখে ফেললাম আর কি। এখন এটা কি বুঝছেন? তাহলে এটা হলো আমাদের গসের ল থেকে এই ফর্মুলা, এটা হলো গসের ল ফর্মুলা। আর ওখান থেকে কি করলাম, গসের ল ইকুয়াল টু কি প্লাস ইকুয়াল টু এটা, অথবা কি টোটাল প্লাস ইন্টেন্সিটি, এটা আমরা লিখতে পারি। এটা যদি লিখতে পারি এইটার জায়গায় কি, এখন এখান থেকে কি আমি এর মানটা বের করব। তাহলে এর মান যদি আমি বের করি, ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা এপসিলন নট। তাহলে আমি যদি এদিকে নিয়ে আসি, তাহলে কি আমার কি আকার কি দাঁড়ায়, r² q/r², আমি r² এদিকে নিয়ে আসলাম, ইনটু 1/4π এপসিলন নট, এইভাবে লিখে দেয় না। এই ইকুয়েশনটাকে কি, এই ইকুয়েশনটাকে ইটাকে রাখলাম এই পাশে, আর 4πr² এদিকে নিয়ে আসলাম। তাহলে E ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু q/r² ইনটু 1/4π। আসলে না চলে গেছে আমারটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি E ইকুয়াল টু q/r² ইনটু 1/4π এপসিলন নট আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন E ইকুয়াল টু কি, E ইকুয়াল টু হলো আমাদের ফোর্স ইনটু ডিস্টেন্স। আচ্ছা, ইকুয়াল টু আমরা এর আগে একটা প্রমাণ করছিলাম না ইয়াতে, ফোর্স ইনটু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এরকম একটা সংজ্ঞা দেখছিলাম। ফোর্স ইকুয়াল টু কি, এরকম একটা কি কিছুক্ষণ আগে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন করছিলাম, আমরা এরকম একটা ফর্মুলা করছি, বাই চার্জের পরিমাণ। তাহলে ফোর্স ইকুয়াল টু কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু কি চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি চার্জ ইনটু q/r² ইনটু 1/4π এপসিলন নট, এভাবে তো দেওয়া যায়। তাহলে এখন যদি আমার দরকার কি কুলম্ব লয়ের মূল জিনিস কি, কুলম্ব লয়ের মূল জিনিস হলো আমার ফোর্সের মান। তাহলে ফোর্স ইকুয়াল টু q ইনটু চার্জ ডিভাইড বাই r² ইনটু 1/4π এপসিলন নট। এটাই হলো আমার কি গসের ল থেকে কুলম্ব লয়ের সমান। এটা ওখানে ছিল কি, হ্যাঁ আচ্ছা সরি, এখানে তো নিচে যাওয়ার কথা, একটু ওয়েট করেন আমি দেখি। ইলেকট্রিক, আচ্ছা তাহলে এখানে আরেকটা কাজ করতে পারেন, দুই দিকে একটা কি, আমি এই জায়গায় এটা না দিয়ে
আমি তো ফর্মুলা উল্টে লিখছি, এটা দিতে পারেন। ফোর্স বাই এটা কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কি ফোর্স বাই চার্জ, এটাই হবে যে তো এটা ওইদিকে গেলে উপরে চলে যাবে। এটা আমার কি ফর্মুলা কি, এটা আমি ভুল লিখছি কোন জায়গায়, এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এইটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু কি ফোর্স বাই চার্জ। এই ফোর্স বাই চার্জ দিলাম, চার্জটা এদিকে গেলে উপরে চলে যাবে, আমার কি ফোর্সটা থেকে যাবে। ঠিক আছে, এটা উপরে নিতে হবে। সুতরাং ফোর্স ইকুয়াল টু কি কিউ ইনটু কিউ ডিভাইড বাই আর স্কয়ার ইনটু 1/4 পাই এপসিলন নট। এটা হলো আমার কুলম্ব লর সমান গসের ল থেকে। তাহলে আমরা দুইটা সমান করছি, একটা হলো কি কুলম্ব ল আর একটা হলো গসের ল থেকে কুলম্ব ল। তো এখানে আসলে তেমন কিছু নেই, আমাদের যেটা লাগবে এই দুইটা সমানের ক্ষেত্রে গসের লটা কি ছিল কি চার্জ এবং কি ফ্লাক্স ডেনসিটি ইকুয়াল একটা ক্লোজ সারফেসের জন্য এটা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা, আর কুলম্ব ল এর মেইন ফর্মুলা। কুলম্ব লটা কি ছিল কি দুইটা চার্জ যখন আমি একটা নির্দিষ্ট দূরত্বে রাখবো, এই দুইটা চার্জের কি আকর্ষণধর্মী বলটা কি হবে ফোর্সের কি এই দুইটার গুণফলের সহিত সমানুপাতিক এবং ডিসটেন্সের সাথে ব্যস্তানুপাতিক। এই জিনিসগুলো মনে রাখতে হবে খুঁটিনাটি। তাহলে আমরা এই ফর্মুলাগুলো অন্তত নিচ থেকে লিখতে পারবো। আর k ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট এর মানটা একটু মুখস্থ রাখতে হবে আর কি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তাহলে ক্লিয়ার না? আমি তাহলে এর বাইরে আরেকটা জিনিস একটু করে বলি যেটা আমাদের সামনে কাজে দিবে। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আসার মতো প্রশ্ন। আপনারা আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আপনারা চাইলে ঢাকা সেক্টরে ভর্তি করতে পারেন। একজনে ভর্তি হলে হয় ঢাকা, রাজশাহী, খুলনা, তারপর চট্টগ্রাম, যেকোনো একটা সেন্টারের মাধ্যমে ভর্তি করলেই হয় সব। আচ্ছা, এখানে k ইকুয়াল টু আমাদের আরেকটা মাধ্যম আছে, এক্ষেত্রে আপনাদের কোনো কাজই করতে হবে না, শুধু ব্যাংক ট্রান্সফার করবেন, কাগজপত্রগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন, সবাইকে পাঠিয়ে দিন। বাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস থেকে শুরু করবেন এগুলো কাজ সবকিছু আমরা করে আমরা এই ঢাকাতে জমা দিই। আচ্ছা এই একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ওইটা আমাদের আগের অংশটা ছিল শুধুমাত্র একটা শূন্য মাধ্যমে, মানে বায়ু শূন্য মাধ্যমে। তখন কি এই ফর্মুলাটা আমরা তখন ওখানে করছি। এখানে কি যখন বায়ু শূন্য মাধ্যম ছিল এই কেটা কিন্তু আরেকটা কে ওই আগেরটা হলো যেমন একটা কনস্ট্যান্ট মান, যেটার মান ছিল কি এটা আপনি সি দিতে পারতেন, ওই সি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট এরকম ছিল বিষয়টা। ওটাকে আমি কে ধরছিলাম, কনস্ট্যান্ট বিটা কে ধরছি, কিন্তু এখানে যে কেটা আছে সেই কিন্তু এই কে আর ওই কে না। এখানে যে মানটা আছে কি 1/4 পাই এপসিলন নট ইনটু কে, এখানে ওই কেটা মূল যে মানটা ছিল ওটা ছিল শূন্য মাধ্যমে। এখানে কে ইকুয়াল টু 1 ধরে নিয়েছিল আর কি শূন্য মাধ্যমে। এইটার জায়গায় অনেক সময় আমরা এটাও লিখতে পারি কে এর মূল ফর্মুলা হলো এই কে এর মানটা ফর্মুলা হলো এপসিলন ডিভাইড বাই এপসিলন নট। সুতরাং এপসিলন ইকুয়াল টু কে ইনটু এপসিলন নট। আপনারা এটা একটা মাথায় রাখেন, যদি শূন্য মাধ্যমে না হয়, কোন একটা মাধ্যমে যদি হয় তখন আমাদের এপসিলন ইকুয়াল টু কে ইনটু এপসিলন নট এটা ইউজ করতে হবে। যদি কোন একটা মাধ্যমে যদি কাজ করি আমরা শূন্য মাধ্যমে যদি না হয়ে থাকে তখন আমাদের কি এই জিনিসটা এটা হলো যে মাধ্যমে কাজ করব ওই মাধ্যমে এপসিলন নট ইকুয়াল টু কে ইনটু এপসিলন নট। এটা একটু মনে রাখিয়ে ভাই একটু আবার বুঝাই দিবেন কি ইনফিউশন বুঝলো। এখন আমরা যে ফর্মুলা পূর্ব সামনে বা করছি যদি শূন্য মাধ্যমে হয়, শূন্য মাধ্যমে যদি হয় তখন এই কে এর মানটা হলো 1। শূন্য মাধ্যমে যদি হয় বায়ু শূন্য মাধ্যমে হলে কে এর মানটা হলো আমার কি 1। এই জন্য আমরা এতক্ষণ ওই কেটা দেখি নাই, এখানে কি শুধুমাত্র 1/4 পাই এপসিলন নট করছি। যদি কোনো নির্দিষ্ট মাধ্যমে যদি আমরা কল্পনা করি তখন এখানে এই কে এর মানটা শূন্য ধরতে পারবো না, আমরা কে এর মানটা রাখতে হবে।
যদি শূন্য ধরি তখন কি মানে শূন্য মাধ্যমে যদি ধরে নিই তখন 1, মানে কমানের মধ্যে এটা থাকবে। আপনি প্রথমে করবেন, করে বলে দিবেন কি এটা শূন্য মাধ্যমে কি দেয় k = 1, যদি কোনো কিছু বলে না দেয়। আর বলে দিলে আপনাকে ওই মাধ্যমে এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে মূলত এপসিলন হওয়ার কথা ছিল, এপসিলন আমি কি k এপসিলন নট, আর এই kটা হবে শূন্য মাধ্যমে হলে 1, অন্য যদি মাধ্যমে হয় তাহলে k এর মানটা 1 হবে না। এটাই, এটা একটা মানে কি হয়তো আগের গুলা আমি আগে k উল্লেখ করে ফেলছিলাম, তো এই k কি এটা একটা কনস্ট্যান্ট ধরছিলাম আর কি c, কিন্তু এই k কি না, k ধরি না আগের অঙ্কে আগের সমানের ক্ষেত্রে c ধরবেন এটা, আর এখানে ধরবেন এটা কি এই k। মূলত সমান ছিল কি 1/4 পাই এপসিলন নট k ছিল, এপসিলন নট k ছিল, ওখানে শূন্য মাধ্যমে ধরে নিয়েছি বিদায় শূন্য মাধ্যমের ক্ষেত্রে k = 1 ধরে নিয়েছিলাম আমরা আগের অঙ্কে। আমি এটা উল্লেখ করিনি আজকে ওখানে ভুলে, এটা 1, এই জন্য 1/4 পাই এপসিলন নট হয়েছিল। কিন্তু আমরা প্রথমে এটা ধরবো, ধরার পর যদি শূন্য মাধ্যমে হয় তখন k = 1 ধরতে হবে, যদি শূন্য মাধ্যমে না হয় তাহলে k এর মানটা ওখানে রেখে দিব আমরা। আর k এর মানটা রিলেশন হলো কি কোনো মাধ্যমের যদি কি রিলেটিভ পারমিটিভিটির মানটা দিয়া থাকে, এই এপসিলনের মানটা দিয়া থাকে, তাহলে কি বা দিয়া না থাকলে এটার মান দিয়া থাকবে, এটার মান দিয়া থাকবে, দুইটা গুণ করলে আমি এইটা পাবো। আচ্ছা দেখেন এমনি মাথায় রাখবেন এখানে কি একটা k যুক্ত হবে সেটা মাথায় রাখেন। আমরা যখন দুই একটা প্রমাণ করবো এটা নিয়ে তখন আপনারা হয়তো ডিফারেন্সটা বুঝতে পারবেন। আচ্ছা এটা গেল। এরপরে যদি আসি আমরা আমাদের ক্ষেত্রে যেটা কাজে দিবে, আমরা কুলম্ব ল করছি, কুলম্ব ল এর একটা প্রমাণ করি তখন হয়তো বিষয়গুলো ক্লিয়ার হবে আর কি। আচ্ছা কুলম্ব ল দিয়ে যদি আমরা প্রমাণ করি তাহলে 3 ধরনের প্রমাণ আসে কুলম্ব ল দিয়ে। মানে কুলম্ব ল দিয়ে কোন একটা বিন্দু কোন একটা চার্জের কোন একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলে আমাদের। আপনাদের শিটে কি আছে রিং, এখন কত নাম্বার প্রশ্ন শিট না 5 নাম্বার পেজ, যাদের হাতে শিট আছে ইলেকট্রিসিটির 5 নাম্বার কি প্রশ্নটা একটু দেখেন। আমি এটা করাচ্ছি না, আমি একটু এর আগে সহজ থেকে একটা করাবো, কিন্তু এটা একটু দেখেন। এক্সপ্রেশন ফর দা ইলেকট্রিক ফিল্ড at point P distance z from a circular disk। তাহলে আমাদের এখানে 3 ধরনের আছে, একটা হলো এই একটা কি রিং, ইলেকট্রিক ফিল্ডের রিং, এই রিং এর কারণে রিং থেকে একটা নির্দিষ্ট ডিসটেন্সে p, তাহলে এই রিং এর কারণে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে ওই ফিল্ডের মানটা বের করতে বলে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা বের করতে বলে। এই রিং হলো একটা কি চার্জের চার্জ, এখানে একটা কি ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক চার্জ আছে, এই রিং এর কারণে p বিন্দুতে সেন্টার থেকে z ডিসটেন্সে কি বের করতে বলবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলে, যেটা আপনাদের পরীক্ষায় আসে আর কি। এটা অক্টোবর 13-তে এবং আরো বেশ কয়েকটা প্রশ্ন এটা সিরিয়াস পরীক্ষায় আসে এই একটা প্রমাণ। অথবা একটা চার্জ উইথ রডের জন্য p বিন্দুতে এটা ডিসটেন্সটা হলো আমি ধরলাম একটা রড চার্জ দিত একটা রড থেকে ডিসটেন্সে p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে বলে, এটা 2 নাম্বার। অথবা আরেকটা প্রমাণ আছে, একটা চার্জ দিত, চার্জ কি কিউ একটা চার্জ দিয়ে আছে, এই চার্জ থেকে একটা p বিন্দুতে একটা পয়েন্ট চার্জ থেকে p বিন্দুতে আর ডিসটেন্সে কি ইলেকট্রিক ফিল্ড বের করতে বলে। তাহলে এই 3 ধরনের চিত্র দিয়ে আপনাদের পরীক্ষায় আসতে পারে। সেটা কি 3 ধরনের আছে, একটা রিং এর জন্য রিংটা কি চার্জ অবস্থায় আছে, একটা কি রিং চার্জ অবস্থায় আছে, ওই চার্জ রিং এর কারণে একটা নির্দিষ্ট ডিসটেন্সে কত যায় p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E এর মান। আর একটা হলো চার্জ দিত রডের জন্য ডিসটেন্সে p
পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা একটা পয়েন্ট চার্জের কারণে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই তিনভাবে প্রশ্নটা হতে পারে। এখন আপনাদের শীটে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে শুধুমাত্র রিং এর কারণে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির পরিমাণ। এই রিং এর কারণে রিং এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলছে, কিন্তু এইভাবেও পরীক্ষায় আসতে পারে, এইভাবেও পরীক্ষায় আসতে পারে। আপনারা যদি যে কোনো একটা বুঝেন, এটা তো সবচেয়ে কোডিংটা দিতে এখানে, কিন্তু এই দুইটা দেয় না মেবি। এই দুইটা যদি করে নেন তাহলে ভালো, কারণ প্রশ্ন যদি একটু এদিক ওদিক করে এবং এগুলো আগে আসতো, আমার যতটুকু মনে হয় আগে আসতে হয়তো। এটা করলে অন্য দুইটা আপনারা পারবেন, এবং কি যেটা করে দিয়েছে সেটা করাবো, আপনাকে যেগুলো করে দিয়ে নেয় আমি ওখান থেকে একটা করা দিব। টপিক থেকে সবকিছু বেসিক একই, নতুন হালকা 19-20 আছে, যেটা ডিফারেন্স আমি একটা করে দিলে আপনারা এটা কম্পেয়ার করে করতে পারবেন। আমি তাহলে এটা অথবা এটা করে দিই, এটার সাথে এটা মিল আছে, এটা একটু হয়তো ডিফারেন্ট হতে পারে। আমি কি এখন কোনটা করাবো, যেটা শীটে দিয়ে আছে সেটা করাবো নাকি এখান থেকে একটা করা দিব? তো যেটা করলে বাকিগুলো বুঝতে সুবিধা হবে ওরকম করে একটা করা। এটা করলে বাকিগুলো বুঝতে সুবিধা হবে এরকম করা না? আচ্ছা ঠিক আছে, আমি আগে ওই পয়েন্টের সাহায্যে এটা করাবো নিচ থেকে, এবং এখানে যেটা নতুনত্ব আছে এটার আঙ্গিকে সেটা আমি একটু করে বলে দিব। এটা করলে মনে হয় সবচেয়ে বেটার হয়। সেটা দেখো আমি এটা করালাম, করানোর পর এইটার জন্য এটার মধ্যে এবং এটার মধ্যে যেটা ব্যতিক্রম আছে সেটা আমি বলে দিব আর কি। এতে তো বাদ বাকি এগুলো তো সেটা করা আছে আর কি। আমি তাহলে কি যেটা করা নাই বইয়ে নাই সেটা করাচ্ছি, এটা ধরতেছি বেসিক একই, এবং এটা করলে আপনারা বুঝতে সুবিধা হবে আর কি। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, প্রথমত এখানে আমাকে এগুলা করতে হবে কুলম্ব ল দিয়ে। কুলম্ব ল ইকুয়াল টু কি জানি আমরা, F ইকুয়াল টু 1/4 epsilon naught k into U1 U2 divided by R square। আর যদি বায়ু শূন্য মাধ্যমে হয় তাহলে কে এর মানটা 1 ধরে নিব, তখন কি 1/4 epsilon naught হবে, কে এর মানটা থাকবে না, 1 ধরে নিলে আর কি। 1 কখন ধরবো, শূন্য মাধ্যমে হলে। ঠিক আছে, এখন যদি আমি প্রমাণটা করতে চাই, এখন অনেকে তো রেসপন্স নেই, এখন কি সবাই কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না সেটা তো বুঝতেছি না। জি ভাই বুঝতেছি। আমি আগের ক্লাসের সাথে এই ক্লাসের লিঙ্ক আপ করি নাই, কারণ আগের ক্লাসে অনেকে বুঝছেন অনেকে বুঝান না, এগুলা মানে পরীক্ষামূলক ক্লাস হয়ে গেছে আর কি। আজকের গুলো আর রিপিট করবো না আমি, এগুলো পরীক্ষা আসার মতো জিনিস, এগুলো আর রিপিট করবো না, সুতরাং না বুঝলে তখন প্রশ্ন করে ফেলি। আচ্ছা, আমি কি করব, বিন্দু একটা চার্জের কারণে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করব। একটা বিন্দু চার্জ, আমি বিন্দু চার্জ বলতে একটা কি কিউ চার্জ ধরে নিলাম, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বটা এখানে, এই বিন্দুটাকে আমি পি ধরলাম। এখন এই বিন্দু যে চার্জ হবে এখানে কি, এই চার্জের কারণে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বের করব। কিউ চার্জের কি কারণে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মিন্স কি ই এর মান। ঠিক আছে, এই বিন্দুতে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমাদের বের করতে হবে। ধরে নিলাম এখান থেকে এই ডিসটেন্সটা কত, আর ঠিক আছে, এটাকে অনেক সময় লোয়েস্ট ডিসটেন্স বলে। এটা কি যে বিন্দু থেকে বলবে এবং যে চার্জ থেকে বলবে, আপনারা ডিসটেন্স কাউন্ট করবেন, ফর্মুলা যেটা ইউজ করেন, ফর্মুলা হয়তো লম্ব দূরত্ব ইউজ করবেন, কিন্তু আলটিমেটলি আপনাকে লোয়েস্ট ডিসটেন্সটা ইউজ করবেন। লোয়েস্ট ডিসটেন্সটা কখন হবে, যখন কি বিন্দু থেকে ওই বিন্দুটা পারপেন্ডিকুলার দূরত্বে হবে। এখন এই বিষয়টা আপনাদের যখন রিং করবেন তখন আমি একটু করে বলবো। এখন আপাতত এখান থেকে কি এই চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব কত, আমরা জানি কুলম্ব ল,
উই নো। এখন এখানে যদি আপনি কিছু কথাবার্তা লিখতে চান, আমি কথাবার্তা তো লিখতেছি না, কথাবার্তা যদি লিখতে চান আপনাদের একটা তো করে দিয়ে আছে, ওইটা অনুযায়ী কথাবার্তাগুলো লিখবেন। একটা কি একটা পয়েন্ট সার্চ কিউ ধরে নিলাম, কিউ কি একটা পয়েন্ট সার্চ কিউ ধরে নিলাম, এখান থেকে আর ডিস্টেন্সে পি বিন্দুতে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, এবং কি এই বিন্দুর চার্জের পরিমাণ হলো কিউ নট। এই পি বিন্দু এখানে একটা চার্জ আছে এই বিন্দুতে, তাহলে আকর্ষণ আর বিকর্ষণ কিভাবে করবে? তাহলে কি এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিউ নট, আর এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, ইলেকট্রিক চার্জের পরিমাণ কত কিউ। তাহলে এটার জন্য চার্জ কিউ, আর এটার জন্য কি পি বিন্দুতে ইলেকট্রিক চার্জ কত কিউ নট। তাহলে যে বিন্দুতে আমরা ধরে নিব ওই বিন্দুর একটা কি নিজস্ব একটা চার্জ বিদ্যমান থাকবে কিন্তু, ঠিক আছে? তাহলে এই কথাবার্তাগুলো যা চিত্রে লিখছেন ওগুলো আপনারা নিজের মতো করে কি উল্লেখ করে দিবেন। আপনাদের কাছে তো একটা করা আছে রিং সার্চের জন্য, কি রিং এর জন্য একটা করা আছে, ওখান থেকে আপনারা দেখে কথাবার্তাগুলো লিখবেন, নিজের মতো করে লিখবেন। এগুলো আসলে লিখে আমি সময় নষ্ট করতে পারিছি না। এখন আমাদের কি ফোর্স কুলম্ব ল ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কে ইনটু 1 বাই ফর্মুলাটা কত q1 q2 ডিভাইড বাই কত আর স্কয়ার। আর স্কয়ারটা কি নরমালি ডিসটেন্স স্কয়ার, আমরা যখন প্রমাণ করছিলাম তখন মনে আছে, আরটা হলো ডিসটেন্স স্কয়ার, আর q1 হলো কি দুইটা চার্জের কারণে কি দুইটা হলো কি এটা হলো কি একটা পয়েন্ট চার্জ, এটা হলো আরেকটা পয়েন্ট চার্জের কি চার্জের পরিমাণ। এখন এটার সাথে যদি আমি কম্পেয়ার করে লিখি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা তো আমরা কুলম্ব ল থেকে জানি, এই অংশটা এক নম্বর ইকুয়েশনটাকে কুলম্ব ল থেকে আমরা ধরে নিয়েছি জানি। আর দুই নম্বরটা কি জানি, যেহেতু এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমরা বের করব, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যেহেতু আমরা বের করব, পি বিন্দুতে কি ফর্মুলাটা ইউজ করব, কোন ফর্মুলা? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ফোর্স বাই চার্জের পরিমাণ। এই বিন্দুতে যদি ইলেকট্রিক ফিল্ড ইউজ করি, এই ফর্মুলাটা কি ছিল? ফোর্স বাই কি চার্জের পরিমাণ না? তাহলে এই বিন্দুর চার্জ ধরবো না আমি এফ বাই কিউ নট, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা না বুঝলে ভাইয়া ওই আমরা যখন চার্জ ওই এফ এর মানটা ধরছি ওটা কিউ কিউ নট হবে না? এটা এই বিন্দুতে চার্জের পরিমাণ হলো কিউ নট, এইটা হলো কিউ। না আমরা ওই ফর্মুলা লিখলাম না ওই কুলম্বের সূত্র, ওইখানের মধ্যে ওই কিউ কিউ নট ধরে থাকবে। রাইট রাইট, আমি তো এটা ধরে নিছি আর কি, মানে কুলম্ব ল থেকে লিখতে দিলে এই জন্য ধরে নিছি। আপনারা পরবর্তীতে কাজ করার সুবিধার জন্য আর কি। পরবর্তী কাজ করার জন্য যেহেতু কুলম্ব ল থেকে আমরা লিখতে পারি কিউ এবং কিউ নট, মানে একটা এইটার জায়গা কি কিউ1 ধরছিলাম, এটা কিউ বসলো, আর এখানকার চার্জ হবে কি কিউ নট। কুলম্ব ল থেকে আমি অনেকে আবার গলা খিচুড়ি করে ফেলবে, এই জন্য লিখি নাই প্রথমে। আচ্ছা যাক, তাহলে এখানে কি একটা হলো এই পয়েন্টের চার্জ আর একটা হলো কি এই পি পয়েন্টের চার্জ। তাহলে কুলম্ব ল থেকে এটা আমরা লিখতে পারি 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এতটুকু কারো সমস্যা আছে কোনো? না এখন আচ্ছা তাহলে এখন দেখেন এই মানটা যদি আমি এখানে বসাই 1 নম্বর ইকুয়েশনে যদি বসাই, ফোর্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ইউ ইনটু কিউ নট লিখতে পারি না? ফোর্স ইকুয়াল টু 2 নম্বর ইকুয়েশন থেকে, জি জি ভাই 2 নম্বর ইকুয়েশন যদি এটা লিখতে পারি, তাহলে এই মানটা আমি কি করি যদি 1 নম্বরে বসাই দিই, তাহলে কি এইভাবে লিখতে পারি না? E Q naught equal to 1/4 pi epsilon naught K into Q naught Q divided by R square, ঠিক আছে? এটা তো লিখতে পারি। জি জি আচ্ছা তাহলে এই Q naught কাটা যাবে না? জি কাটো। তাহলে কি E equal to 1/4 pi epsilon naught K into Q by
আর স্কোয়ার। এটাই হলো আমার পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সমান করে দিলাম আমরা পি পয়েন্টের। এখন এখানে একটা বিষয় দেখবেন, আমি তো প্রথমবার করছি তো কুলম্ব ল দিয়ে এভাবে বিস্তারিত করছি, কিন্তু আপনারা পরবর্তী দেখবেন যে এই অংশে যেখান থেকে চার্জের কারণে কি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে বলছে, শুধুমাত্র উপরে থাকবে ওই চার্জের মানটাই। যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলে ওই বিন্দু চার্জটা আমরা পরবর্তী আর ইউজ না করলেও আমরা বুঝতে পারবো কেন এটা বাদ পড়ে গেছে। ক্লিয়ার? অটোমেটিক্যালি কি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা যখন ইউজ করব তখন কি যার কারণে ইলেকট্রিক ফিল্ড বের করব সেটা দিছি, কিন্তু যেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করব ওই পয়েন্টের চার্জ কিন্তু ওখানে বিদ্যমান নাই, ক্যালকুলেশন করে কাটাকাটি করে চলে গেছে। এটা একটু মাথায় রাখিয়ে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের কি কোন একটা পয়েন্ট চার্জের কারণে কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ। আমরা তাহলে এখান থেকে ইজিলি বলতে পারি আমি কম বেশি সবকিছু আজকে করাচ্ছি এরকম, গত ক্লাস এর আগের ক্লাসের সাথে কোনো রিলেশন নেই আজকের ক্লাসে। যে আগে কেউ ক্লাস না করে থাকেন, না বুঝে থাকেন, আমি এমন ভাবে ক্লাসটা করাচ্ছি যাতে অন্য ক্লাসগুলো না বুঝলেও আজকের ক্লাসটা বুঝলে অত এইগুলা বুঝবেন। আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। এখন আপনারা কতটুকু আসলে রেসপন্স করবেন বা কতটুকু বাসায় করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা ইলেকট্রিসিটি আদৌ করবেন কিনা। যদি ফাঁকিবাজি করেন বা একটু কোডিং মনে হয় তাহলে আপনারা পারবেন না। আমি এমন ভাবে করাতে যাতে একদম যারা মিনিমাম এক্সপিরিয়েন্স আছে, মিনিমাম জ্ঞান আছে, তারাও যাতে কি টপিক গুলা করতে পারে। এবং ইলেকট্রিসিটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট ফিজিক্সের জন্য। এবং এগুলা হলো কাঁচা নাম্বার, 15-20টা প্রশ্ন করতে হবে। কত মার্ক আসবে? 40 থেকে 45 আসবে এখান থেকে, মার্ক দিয়ে আসবে একেবারে 40 তো শিওর এখান থেকে। এবং এখানে সুবিধা হলো প্রশ্ন বেশি নেই, 30 থেকে 35টা যদি প্রশ্ন করেন এনাফ, সর্বোচ্চ 30টা প্রশ্ন। 40 মার্ক যদি এরকম 30টা ইকুয়েশন যদি করে 40 মার্ক পান, আর কিছু দরকার আছে? ফিজিক্সের মতো একটা ছাত্র এমনি পাস করা যায়। এই ইলেকট্রিসিটি যে করবে তার কনফিডেন্স 100% বেড়ে যাবে। একদম সিম্পল ফর্ম। এখানে কি না বোঝার মতো কিছু আছে? আজকে আমরা 2-3টা প্রমাণ করতে, এগুলো তো ইজিলি পারবো। কিছু জিনিস নতুনত্ব আছে, যেন F = কি 1/4πε0 একটা জিনিস আছে, সাপোজ এটা একটা আজগবি জিনিস, অনেকের হয়তো মনে হতে পারে, কিন্তু 2-1 বার যখন করবেন, আমরা আরো 2-3টা ফর্মুলা যখন করব তখন এটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। কুলম্ব ল এর ক্ষেত্রে আমরা জানি কি কুলম্ব ল এর ফোর্স = 1/4πε0 চার্জের গুণফল ডিভাইড বাই r স্কয়ার। এই ফর্মুলাটা মনে রাখলে আর অন্য কিছু এত বেশি ঝামেলা হবে মনে হয় না এই প্রমাণগুলোতে। এখন এটা গেল। এখন দ্বিতীয় বিষয় হলো আমাদের এখন যে প্রশ্নটা আপনাদের শীটে করা আছে, প্রশ্নটা আছে যেরকম একটা রিং একটা চার্জের কারণে, আমরা তো করছি পয়েন্ট চার্জ, কিন্তু এখানে আছে কি একটা রিং চার্জের কারণে ইলেকট্রিক বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে পারে। প্রশ্নটা কি আপনাদের শীটে আছে, আপনাদের হাতের সামনে আছে? প্রশ্নটা কি সামনে আছে হাতের? কোন প্রশ্ন? শীত তো পাই নাই। শীত তো পাবো না, শীত নিবা না। আমি তোমাদের গ্রুপে দিয়ে দিছি আজকে একটা রিং দিয়ে আছে, রিং এর কারণে একটা বিন্দুতে চার্জের পরিমাণটা বের করতে বলে। আমি শীত কিন্তু কিছুক্ষণ আগেও দিয়ে দিছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শীতটা দিয়ে দিছি, ঠিক আছে? এখন আমি চিত্র আঁকলে একটা আপনারা প্রশ্নটা মিলাই দেখবেন আর কি, ওইটা শীতটা খুলে নিবেন আর কি কোন প্রশ্নটা। প্রশ্নটা দিয়েছে এক্সপ্রেশন ফর দা ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট P ডিসটেন্স z ফ্রম এ সার্কুলার ডিস্ক। একটা সার্কুলার ডিস্কের কারণে কি একটা P পয়েন্টে কি ইলেকট্রিক ফিল্ডের মানটা বের করতে বলে। আচ্ছা, কালকে একজনে ওই ভেক্টরের ভিডিও লিংক দেওয়ার কথা ছিল, এটা কি কেউ দিছে? আমি গ্রুপে দেখলাম দেয় নাই। না ভাই, দেয় নাই। ওই লোকটা কি এখানে আছে নাকি? ও তো তার কালকে দিয়ে দিবে বলছিল। আমার আসলে নামগুলা দেখতেছি না তো, বুঝতেছি না কে আছে কে নাই। ওর নামটা কি ছিল? ভাই আমি ওই যে
ফ্লুইড মেকানিক্সেরটা দিছি, আমি ফ্লুইড মেকানিক্সেরটা দিছি, যেটা বলছিলেন দিতে। আপনারটা দেখছি ভাই। আরেকজনের একটা লিঙ্ক দিয়ে কথা ছিল ভিডিও ক্লাসে, ডাক্তারের ক্লাসের একটা ভিডিও দিয়ে কথা ছিল। আচ্ছা মনে হয় ও ক্লাসে নাই। আচ্ছা এখন তাহলে আমাদের এখন যেটা করতে হবে, ইলেকট্রিক ফিল্ড একটা সার্কুলার ডিস্কের কারণে, একটা সার্কুলার ডিস্কের কারণে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ, সার্কুলার ডিস্কের কোন জায়গা থেকে, সেন্টার থেকে জেড ডিসটেন্সে, এটা হলো জেড ডিসটেন্স, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণটা বের করতে বলে। এইরকম একটা চিত্র আপনাদের শিটে দিয়ে আছে, আমি চিত্রটা কিছু অংশ এঁকে দিই। এখান থেকে আচ্ছা এরকম কোন চিত্র পাইছেন? জি ভাই পাইছি। আচ্ছা না পাইছেন না। এখানে একটু বিষয় দেখেন, আমাকে কি এটা যেহেতু সার্কুলার, এইদিকে যে অংশটা আছে এরকম একটা ভাইয়া খালামেলা আইবেন না, সরি আইবেন না খালামেলা, এক ক্লাস শেষে দিব 10 মিনিট আগে। আচ্ছা তাহলে এখানে দেখেন, যেহেতু সার্কুলার ডিস্ক, আমি একটা ক্ষুদ্র অংশ কনসিডার করছি, এখানে কি চারপাশে আমার কি ইলেকট্রিক চার্জ বিদ্যমান, পুরো কি সমভাবে বিদ্যমান। এই ক্ষুদ্র অংশে ইলেকট্রিক চার্জের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো ডিই। আমি যখন এটাকে ইন্টিগ্রেশন করব, বৃহৎ অংশের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাবো না, এই বরাবর কাজ করতেছে ইলেকট্রিক ডি। তাহলে এটা যদি থিটা হয়, বুঝলাম না। আমাকে একটা সার্কুলার ডিস্ক, এই চারপাশে কি ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে কি পুরোটা একটা কি ইলেকট্রিক চার্জের পরিমাণ, পুরোটা চারপাশে, এই চারপাশে ইলেকট্রিক চার্জের কারণে কি একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির পরিমাণটা বের করতে হবে। আমাকে আগে যেটা চিন্তা করতে হবে, একটা ক্ষুদ্র অংশ কনসিডার করতে হবে। এটার জন্য ক্ষুদ্র অংশের চার্জের কারণে একটা বিন্দুতে ক্ষুদ্র অংশে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। আগেরটা ছিল শুধুমাত্র পয়েন্ট, এই জন্য আমরা কি ক্ষুদ্র অংশটা বিবেচনা করি নাই। কিন্তু এইটা যেহেতু কি একটা কি রডের মানে একটা সার্কুলার ডিস্ক, আমি ক্ষুদ্র অংশ বিবেচনা করব, ওটার জন্য ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব, ওটাকে ইন্টিগ্রেশন করলে আমি বৃহৎ অংশটা পাবো। আগে পয়েন্ট চার্জ ছিল বিধায় আমরা এই কাজটা করি নাই, কিন্তু এটা তো পয়েন্ট চার্জ না, এটা বৃহৎ অংশ। তাহলে এই অংশের কি এরিয়াটা, ক্রস সেকশনাল এরিয়াটা হলো ডিএস। এটার কি এরিয়াটা হলো কি, ক্ষুদ্র অংশের ডিসটেন্সটা হলো ডিসটেন্স, এটা ক্ষুদ্র অংশের ডিসটেন্স হলো কি ডিএস, এই অংশটা। এখন টোটাল অংশের যদি কি টোটাল অংশটা যদি কি পরিধি কত হবে, টোটাল সার্কুলার ডিস্কের 2 পাই আর না। জি ভাই। টোটাল পরিধি যদি আর, তাহলে আমি এটার কি চার্জের পরিমাণ ধরলাম, সেটা করা আছে, আমি শুধুমাত্র ফর্মুলা একটু বলে দিচ্ছি। তাহলে কি 2 পাই আর, এটা হলো টোটাল চার্জ হলো কি কিউ, টোটাল চার্জ কি টোটাল রিং এর টোটাল ডিস্কের চার্জের পরিমাণ যদি কিউ হয়, তাহলে কি 2 পাই আর দিয়ে যদি ভাগ করে দিই প্রতি একক দূরত্বে, এটা চার্জের পরিমাণ না, প্রতি একক দূরত্বে চার্জের পরিমাণ এটা না। কারো কনফিউশন আছে এটা নিয়ে? টোটাল ডিস্কের চার্জের পরিমাণ হলো কিউ, আমি যদি পরিধি দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি একক দূরত্বে চার্জের পরিমাণটা পাচ্ছি না।
বিষয়টা কি বুঝছেন? কিউ হলো আমার টোটাল এই ডিস্কের টোটাল চান্স। আমি যদি কি টোটাল চান্সটাকে যদি 2πr দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি প্রতি একক দূরত্বের চান্সের পরিমাণ এটা। সুতরাং আমার যেহেতু ক্ষুদ্র অংশ এখানে বিবেচনা হচ্ছে ডিসটেন্সটা কত ds, তাহলে আমি এখন কি চান্স এট ds, এই ds এর চান্সটা হবে তাহলে q বাই 2πr ইনটু ds। তাহলে প্রতি একক দূরত্বে যদি এটা হয় ds টা যদি গুণ করে দিই এই dx দূরত্বের জন্য চান্সের পরিমাণটা হলো এটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু 1 বাই ভাই ডিইটা কি ক্ষুদ্র ইন্টেন্সিটি নাকি? ওই এই ক্ষুদ্র অংশের চার্জের জন্য ক্ষুদ্র অংশের কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অবশ্যই ক্ষুদ্র অংশের চার্জের কারণে। যদি চার্জ যদি পুরো হতো তাহলে ই ধরতাম, যেহেতু ক্ষুদ্র অংশ এই জন্য আমি কি ধরছি ক্ষুদ্র অংশের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডি 1 বাই 2π এপসিলন নট কে। এখানে কে দিতে পারেন আপনারা, তাহলে দিতে পারেন নাহলে না দিতে পারেন। যদি না দেন তাহলে বুঝতে হবে এখানে কি কে ইকুয়াল টু কত 1। আচ্ছা, তাহলে জি তাহলে একটা কাজ সময় লাগবে কি একটা পরে বাইরে আচ্ছা, তাহলে এখানে কে ইকুয়াল টু কিউ চার্জের জায়গায় কি হবে ক্ষুদ্র অংশের চার্জ হবে না, ক্ষুদ্র অংশের চার্জ। তাহলে কিউ কিউ ds 2πr। এটা কি কারো কোনো প্রবলেম আছে? আসলে বুঝি নাই জিনিসটা। আমরা নর্মালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানি যে F বাই কিউ, ঠিক না? ফোর্স বাই কিউ না, নরমালি কি জানো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি জানো? মানে ফোর্স ডিভাইড বাই চার্জ। আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক প্রমাণ করছিলাম না, পয়েন্ট চার্জের কারণে কতটুকু আসবে? তখন কি ছিল 1/4π এপসিলন নট কে ইনটু কে চার্জ কিউ বাই আর স্কয়ার। যার কারণে চার্জ হবে সেটা ডিভাইড বাই আর স্কয়ার, আর স্কয়ার দিছি চার্জের পরিমাণ দিছি। এটা হলো কি পয়েন্ট কি টোটাল একটা ক্ষুদ্র অংশের চার্জ। এটা একই ফর্মুলা তো এটা 4 বাই হবে এটা 4 বাই এপসিলন নট। জি জি, এতক্ষণ এটা 2 দিছিলেন মনে হয়, এই কারণে আমার কনফিউশন হয়েছে। ভুল লিখছি। এখন ঠিক আছে, ওই আমি কি পয়েন্ট সার্ফেসে ডাইরেক্ট এখানে ইউজ করলাম আর কি, তাহলে আমি আবার কি আবার ক্যালকুলেশন করে আনতে হবে আর কি, ক্যালকুলেশন করে ফোর্স দিয়ে করতে হবে, কুলম্ব ল থেকে ফর্মুলাটা ইউজ করে আবার কি একটা কিউ নট বাদ দিতে হবে, তারপরে এই লাইনটা আসে। আমি ডাইরেক্ট লিখে ফেললাম আর কি এটা। ভাই 2πr r স্কয়ার কি লিখছেন ওটা বুঝতেছি না। ওই কিউ ডি এপসিলন নট কে 2πr এবং কিউ ds হলো এই ক্ষুদ্র অংশের চার্জের পরিমাণ, এই ক্ষুদ্র অংশের চার্জের পরিমাণ এটা ডিভাইড বাই আর স্কয়ার। এটা হলো ফর্মুলা থেকে, বুঝেন নাই? ভাই বুঝছি, মানে QDS বাই 2πr ইনটু r স্কয়ার নাকি? এটা ভাইয়া ওই একটু মানে 3-4 লাইন শর্টকাট করছেন তো, এই কারণে মানে একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক আছে। আমি ওখানে কোর্সের বিদায় বাদ দিছি, যেটা আপনাদের শিটে করা নেই, আমিও শর্টকাট করছি আর কি। বিষয়টা এরকম, ফর্মুলাটা ছিল এরকম। আমি আরেকটু যদি বিস্তারিত বলি 4π এপসিলন নট কে ইনটু হাফ ডিকিউ ডিভাইড বাই আর স্কয়ার। ডিকিউ মিন্স কি এই অংশের চার্জ, এটা ক্ষুদ্র অংশের চার্জ। এই ডিকিউ জায়গায় আমি এই মানটা বসাই দিছি। এটা হলো কি চার্জের মানটা, ক্ষুদ্র অংশের চার্জের মানটা। যখন এটা বসাইছি তখন কি কিউ ডিএস ডিভাইড বাই পাই আর 2πr। জি ভাই বুঝছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এরপরে তাহলে ইন্টিগ্রেশন করে নিবেন, আর কোনো কাজ নাই তেমন। আরেকটা বিষয় আছে, সেটা আমি যদি একটু বলে দিই, এটা আপনারা করবেন আর কি, বাড়ির কাজ একটু চেষ্টা করলে পারবেন। এটা তো একটা অংশ,
আচ্ছা, এখানে যে বিষয়টা আসবে, আচ্ছা তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন যখন করবো আমরা, এইটা হলো আমাদের আর, তাহলে এটা যদি জেড হয়, এটা যদি আর হয়, আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু কত হবে? আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার উপর সরি, রুট ওভার আর জেড স্কোয়ার প্লাস স্কোয়ার জেড। প্লাস আর স্কোয়ার, এরকমই তো। তাহলে এই আর এর জায়গায় এটা বসবে না, এই আর জায়গায় কি বলবে তাহলে? জেড স্কোয়ার আর স্কোয়ার। এবং এখানে দেখেন আমি যেহেতু এই সেন্টার থেকে বের করতে বলছে, আমাকে নিতে হবে এই অংশটা। স্টার্সের ফর্মুলা যখন ইউজ করব তখন আমাদের নিতে হবে কি ডিই কস থিটার মানটা। তাহলে কি ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডিই কস থিটা, এটা হলো আমাদের মান। আমাকে নিতে হবে কি এই অংশটা নিতে হবে, কারণ এটা হলো কি সেন্টার থেকে বরাবর কি মানে শর্টেস্ট ডিসটেন্স আছে সেন্টার থেকে কি পারপেন্ডিকুলার, কি সেন্টার থেকে যদি কোনো অ্যাক্সিস অঙ্কন করি তার সাথে এটা পারপেন্ডিকুলার আছে এবং এই ডিসটেন্সটা নিতে হবে এখানে। তাহলে এই ডিসটেন্সটা নিলে ইলেকট্রিক কি এই মানটা, ইলেকট্রিক ফিল্ডের এই মানটা নিতে হবে, বুঝছেন? ইলেকট্রিক ফিল্ডের এই মানটা নিতে হবে। তাহলে এই মানটা যদি নিয়ে আমি ডি এর মানটা আমরা বের করছি, এখানে cos থিটার মান কি হবে? cos থিটা ইকুয়াল টু কি লম্ব ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমি বাই অত্রিভুজের মানগুলো বসা দিয়ে ইন্টিগ্রেশন করে দিলে আপনাদের কাঙ্ক্ষিত মান চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখানে আমরা ওই যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বের করবো, হ্যাঁ, তখন এটা মানে ওই এটা সেন্টার থেকে ধরবো কেন? আমরা কেন এই জিনিসটার গায়ে থেকে ধরবো? এটা প্রশ্নে বলেছে ফ্রম সার্কুলার ডিস্ক অ্যালং ইটস সেন্ট্রাল অ্যাক্সিস। আচ্ছা, বলেই দিছে এটা সেন্টার থেকে ধরতে হবে। সেন্টার থেকে করতে হবে, কারণ সেন্টার থেকে গেলে দুই দিকের কাজ মানে পুরো এভারেজে অ্যাকুরেটটা পাবো, আমি টোটাল মানটা পাবো, যেটা সর্বোচ্চ ইফেক্টিভ মানটা পাবো সেন্টার থেকে কাজ করলে। যে কোনো সময় তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে গেলে পয়েন্টের ক্ষেত্রে ছাড়া আলাদা, আর পয়েন্ট যদি না হয়, একটা লম্বা ডিসটেন্স যদি বলে, একটা লম্বা দণ্ড যদি বলে, সেও কি সেন্টার থেকে দৌড়বা। সেন্টার থেকে একটা দেখানোর দূরত্ব, অন্য দিক থেকে একটা ক্ষুদ্র অংশ কল্পনা করে সেন্টারে নিয়ে আসতে হবে আর কি। সেন্টার থেকে সবকিছুই করতে হবে সবসময়, এটা আমি সর্বোচ্চ অ্যাকুরেট মানটা পাবো, ঠিক আছে? তাহলে আপনারা যেটা করবেন, এই ফর্মটা নিজেরা দেখে আশা করি পারবেন, আর যদি না পারেন আমি আছি আগামী ক্লাসে ফর্মটা আমাকে কি কোনো প্রবলেম থাকলে দেখাই বলবেন, আমি এই রিলেটেড আরো কিছু করাবো আর কি, ঠিক আছে? ভাই এখানে দূরত্ব জেড নিচ্ছে না, আর নিচ্ছে না কেন? বুঝি আর নিচে কেন, এখানে কোন জায়গায় মানে দূরত্ব জেড নিচ্ছে না কেন? দেখ নিচে কেন নাকি না, দেখ নিচে কেন, নেই নাই কেন? আমি তো ক্ষুদ্র অংশ যখন বিবেচনা করছি তখন এখানে হিসাব করছি ক্ষুদ্র অংশের জন্য। তাহলে ক্ষুদ্র অংশের জন্য ডি সাইন থিটা হবে না? যখন ক্ষুদ্র অংশ ধরছি তখন ডিই ধরছি, যখন সেন্টার থেকে হিসাব করে এমনি কি টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছি তখন এখানে চলে আসছে। ক্ষুদ্র অংশের জন্য আমাকে এটা ধরতে হচ্ছে, এই জন্য আর ধরছি না। আর ডি সাইন থিটা নিচ্ছে। প্রথমে এই ক্ষুদ্র অংশের জন্য ডিই বের করছি, যেহেতু আমাকে সেন্টার থেকে বলছে, যখন সেন্টারে আসছি এটা সেন্টারের ফর্মুলা, ডিই কস থিটা দিয়ে দিচ্ছি, সেন্টার থেকে নিয়ে আসছি, তখন কি আমার ডিই কস থিটা মানে এই মানটাকে আমি কস অ্যাঙ্গেল ইউজ করলে তখন কি অটোমেটিক্যালি আমার জায়গায় চলে আসছে, সেটা যা যা দরকার হয় সেটা ওইভাবে চলে আসছে। আমি ক্ষুদ্র অংশ যেহেতু চিন্তা করছি এই জন্য এই দূরত্বটা ক্যালকুলেশন আমাকে করতে হবে, আর এর দূরত্বটা আর থেকে যখন কস ইউজ করছি তখন এখান থেকে চলে আসছে এটা অটোমেটিক্যালি, ঠিক আছে? তাহলে আপনারা এই ফর্মুলা এই টোটাল ইকুয়েশনটা আরেকবার দেখবেন, আগামী ক্লাসে যদি প্রবলেম থাকে আমি আবার একটু করে যেখানে প্রবলেম থাকবে সেখানে করা দিব আর কি, ঠিক আছে? আজকে তাহলে আবার এতটুকু থাক, কারণ পরে আরেকটা ক্লাস হবে, নাহলে আর কিছুক্ষণ লম্বা করতাম আর কি। আরেকটা ক্লাস আছে যাদের মেবি মেকানিক্সের প্রথম দিকে চ্যাপ্টার 4 এর ক্লাসটা, যারা চ্যাপ্টার 4 মিস করছেন তারা তাহলে এটা অ্যাটেন্ড করতে পারেন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।